বাংলাদেশ সেনাবাহিনী কি পরিমাণে গোলা বারুদ বানায়। আমাদের মর্টার শেল এটা আমরা নিজেরা বানাই, আর্টিলারি গুলো আমাদের তৈরি হয়, তারপরে গ্রেনেড এটা কিন্তু আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হয়, তারপরে আপনার 105 মিলিমিটার গোলা এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করে। এই গোলা বারুদ গুলো বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করে, এটা দেখে কিন্তু আফ্রিকান কান্ট্রি গুলো তারা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করতে চায় তাদের দেশে, আমাদের দেশের গোলা বারুদ, মর্টার শেল, অ্যামুনিশন এগুলো ইম্পোর্ট করতে চায়। কিন্তু আমরা কেন এক্সপোর্ট করতে পারি না? কারণ আমরা এটা এক্সপোর্ট করতে গেলে আমরা তখন জিএসপি ফ্যাসিলিটি থেকে বঞ্চিত হব। সেনাবাহিনীর সম্পর্কে অনেকে জানেন না যে বাংলাদেশ সেনাবাহিনী কি পরিমাণে গোলা বারুদ বানায়, বিশেষ করে অ্যামিনেশন, তারপরে বিভিন্ন মর্টার শেল, আর্টিলারি শেল, গ্রেনেড, এগুলো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর বিওএফএ বানানো হয়, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে। এখন আপনারা কেন এটা জানেন না? কারণ সেনাবাহিনী বিষয়গুলো সবাইকে জানানোর জিনিস না। আচ্ছা, তাহলে আমরা যদি এই অ্যামুনিশন, গোলা বারুদ, গ্রেনেড, মর্টার শেল, আর্টিলারি শেল এগুলো যদি বানিয়ে থাকি, তাহলে আমরা কেন এটাকে আপনার এক্সপোর্ট করি না? এটার কারণ আছে। এই প্রশ্ন আপনার জাগতে পারে, কেন আমরা এটা এক্সপোর্ট করি না? কারণ হচ্ছে, আপনারা হয়তো সবাই একটা জিনিস জানেন যে জিএসপি সুবিধা বলে একটা শব্দ আছে, জিএসপি, যেটা হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস। তার মানে এর মানে হলো যে উন্নত দেশগুলো কর্তৃক উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশগুলোকে এলডিসিস একটা অগ্রাধিকার দেওয়া হয়, বাণিজ্য সুবিধা দেওয়া হয়, যেটার অধীনে আপনার নির্দিষ্ট কিছু পণ্যের উপর আপনি শুল্ক সুবিধা বা শুল্ক ডিউটি ফ্রি সুবিধাটা আপনি পাবেন। কিন্তু আপনি যখন, এবং এটার কি কি আরো অনেকগুলো বিষয় আছে, আমি ওই লাইনে যাব না, কিন্তু এই জিএসপি সুবিধাটা বাতিল হয়ে যাবে যদি ওই স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশটি যদি আপনার কোনো আর্মস, অ্যামুনিশন, ইকুইপমেন্ট বা এই টাইপ কোনো কিছু যদি তারা এক্সপোর্ট করে বাংলাদেশ থেকে, কিন্তু আপনার এই যে আমাদের গোলা বারুদ, আমাদের গুলি বা অ্যামুনিশন, এটা কিন্তু আফ্রিকান কান্ট্রির মতো ক্রয় করতে চেয়েছে। আপনি এটাও জানেন কিনা আমি জানি না, বাংলাদেশ পুলিশ তাদের যে অ্যামুনিশনটা এটা কিন্তু বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আনসার, বিজেপি, এই অ্যামুনিশন গুলো কিন্তু আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হয়, আমরা কিন্তু ইম্পোর্ট করি না। তার মানে কি দাঁড়ালো? আমাদের মর্টার শেল এটা আমরা নিজেরা বানাই, আর্টিলারির আপনার কিছু কিছু আর্টিলারি ওয়েপন আছে যেগুলোর শেলগুলো আমাদের তৈরি হয়, আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি না। তারপরে গ্রেনেড এটা কিন্তু আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হয়। তারপরে আপনার 105 মিলিমিটার আর্টিলারির গোলা এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করে। এখন আপনি চিন্তা করেন, এই অ্যামিনিশন, এই গোলা বারুদ গুলো যদি আমাদের ইম্পোর্ট করতে হতো, বাংলাদেশ সরকারের যে পরিমাণে বাজেট অর্থ ব্যয় হতো, সেই অর্থ ব্যয়ে কিন্তু আরেকটা সেনাবাহিনী পাওয়া যেত। এটা নিয়ে আপনারা কথা বলছেন না। বাংলাদেশ সেনাবাহিনী কি বাঁচাচ্ছে? খুব বাকবাকম করে বলতে পারছেন সেনাবাহিনী বাজেট খেয়ে ফেলতেছে, সেনাবাহিনী ওইটা করতেছে। বাজেটের সিদ্ধান্ত কি সেনাবাহিনী দেয় না সরকার দেয়? এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। আপনি বাজেট কমায় দেন, বাজেট বাদ দিয়ে দেন, বাজেট বাদ দিয়ে সেনাবাহিনী যখন কোনো কিছু প্রয়োজন হবে সরকারকে দিবে, সরকার কিনে দিবে। আপনার যে কোনো বিষয় নিয়ে আপনি আপনার যাই কথা হোক সেনাবাহিনীর দোষটা পান, কিন্তু বড় বড় সিদ্ধান্তগুলো তো রাজনৈতিক সিদ্ধান্ত, এটা সেনাবাহিনীর সিদ্ধান্ত না। আচ্ছা, এখন এই গোলা বারুদ গুলো বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করে, এটা দেখে কিন্তু আফ্রিকান কান্ট্রি গুলো তারা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করতে চায় তাদের দেশে, আমাদের দেশের গোলা বারুদ, মর্টার শেল, অ্যামুনিশন এগুলো ইম্পোর্ট করতে চাই। কিন্তু আমরা কেন এক্সপোর্ট করতে পারি না? কারণ আমরা এটা এক্সপোর্ট করতে গেলে আমরা তখন জিএসপি ফ্যাসিলিটি থেকে বঞ্চিত হব। আমরা তখন উন্নয়নশীল দেশ বা স্বল্পোন্নত দেশ হিসাবে এলডিসির গ্রাজুয়েশনে সেই জায়গায় আমরা কিন্তু ফেল করব, যে কারণে আমাদেরকে তখন উন্নত দেশগুলো তাদের সাথে আমরা কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাব। আমরা তখন ডোনেশন পাবো না, আমরা যে বিভিন্ন কান্ট্রি থেকে ডোনেশন গুলা পাই, কারণ আমরা স্বল্পোন্নত দেশ। আর আমরা যদি এই আর্মস, অ্যামুনিশন, ইকুইপমেন্ট এটাকে রপ্তানি করতে পারি, তখন আমাদের দেশের স্ট্যান্ডার্ড কোথায় যাবে সেটা চিন্তা করেন। এখন এই স্ট্যান্ডার্ডটা উপরে উঠানোর দায়িত্ব কার? এটা কি সরকারের না সেনাবাহিনীর? একটা রাষ্ট্রের স্ট্যান্ডার্ড, রাষ্ট্র এলডিসি গ্রাজুয়েশন নিবে কি না নিবে, রাষ্ট্র জিএসপি সুবিধা পাবে কি না পাবে, এটা কি সেনাবাহিনী কাজ? সেনাবাহিনী কাজ না। এই তথ্যটা কিন্তু আপনারা জানার চেষ্টা করেন না। আচ্ছা, তারপরে একটা বিষয় কি, যে বাংলাদেশ সেনাবাহিনী আপনারা হয়তো জানেন না যে একটা কারণে আমিও নিজে তাকে নিয়ে অনেক কথা বলেছি। বাংলাদেশের সাবেক একজন সেনাপ্রধান জেনারেল আজিজ, তার সময় দুটো ভালো কাজের জন্য আমি তাকে, এটা তারই খুব অনেক কঠোর সমালোচক একজন অফিসার, তিনি আমাকে তথ্যটা দিয়েছেন যে জেনারেল আজিজের অনেক খারাপ কাজের মধ্যে চমৎকার দুইটা কাজ আছে। সেই কাজ দুইটা কি? একটা হচ্ছে তিনি বাংলাদেশে 2020 সালে আপনার 120 কিলোমিটার রেঞ্জের আপনার
টিআরজি আপনার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম আপনি ক্রয় করেছিল, যেটার জন্য ভারত থেকে বাধা এসেছিল। ইভেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত এটা চায়নি। শেখ হাসিনা নিজে চায়নি বাংলাদেশে 120 মিলিমিটারের আপনার এই ক্যাপাসিটি সম্পন্ন আপনার দূরপাল্লা ক্ষেপণাস্ত্র কেনা হোক। তারপর যেন আজিজ তখন শেখ হাসিনাকে ওই বিষয়টার জন্য তিনি অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করে পরবর্তীতে তিনি সেটা আনেন। আচ্ছা, তারপরে শুধু তা না, আরো একটা কাজ করেছিল শেখ হাসিনা। পুলিশ ডিপার্টমেন্টের আপনাদের মনে আছে যে আসাদুজ্জামান, যিনি ডিএমপি কমিশনার ছিল, একটা নিরাপত্তা কাউন্সিল গঠন করেছিল বাংলাদেশে। যে নিরাপত্তা কাউন্সিলের সাধারণ আপনার জেনারেল সেক্রেটারি বা কিছু একটা বানিয়েছিল ওই আসাদুজ্জামানকে। তখন সে ওই নিরাপত্তা কাউন্সিলের যারা মেম্বার ছিল, 3 বাহিনী প্রধান, তারপরে আসাদুজ্জামান সহ আরো কিছু লোকজন ছিল। তখন শেখ হাসিনা বলেছিল যে তার কাছে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বাহিনীর গোয়েন্দা তথ্যগুলো আসাদুজ্জামান তাকে জানাবেন, তিনি হবেন কোঅর্ডিনেটর জেনারেল সেক্রেটারি হিসাবে। তখন জেনারেল আজিজ ভেটো দিয়েছিলেন যে সেনাবাহিনীর বা ডিফেন্সের তথ্য এটা সবাইকে শেয়ার করা যায় না, এবং তিনি সেই জিনিসটা শেয়ার করেননি। তো এরকম অনেক বিষয় আছে যে বাংলাদেশের সেনাপ্রধান প্রত্যেকে যারা ছিলেন প্রত্যেকের সম্পর্কে অনেক সমালোচনা থাকতে পারে, বা তারা নিজ বাহিনী সম্পর্কে কিছু কিছু ভূমিকা তাদের ছিল, যেই জিনিসগুলো কিন্তু এই সেনাবাহিনীর স্বার্থে তারা নিয়েছিলেন, এবং যারা অনেক কিছু তারা পারেন নাই কারণ ওই সরকারদের কারণে। বিশেষ করে গত 17 বছরে শেখ হাসিনা অনেক কিছু সেটা করতে দেননি। দেখুন, তারপরে পার্বত্য চট্টগ্রামে আপনারা কি জানেন ভারতে কাশ্মীরে কি হয় না হয়, ছোট্ট একটা ঘটনা নিয়ে বিরাট বিরাট মুভি হয়ে যায়। বাংলাদেশে তো কোনো মুভি হয় না সেনাবাহিনী নিয়ে, কিন্তু আপনারা জানেন যে এই পার্বত্য চট্টগ্রামে কত সেনা কর্মকর্তা শহীদ হয়েছে। আমি নিজে হিল ট্রেক্সে থাকা অবস্থা আমার মনে আছে, নানিয়ারচর ব্যাটালিয়নে আমি তখন ডিগলসরি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, সেখানে একজন ক্যাপ্টেন গুলিতে নিহত হইল জাস্ট আমার ক্যাম্প থেকে সামান্য দূরত্বে। 9 ইস্ট বেঙ্গল নামে একটা রেজিমেন্ট আছে বাংলাদেশে, ব্যাটালিয়ন আছে। 9 বেঙ্গলের কোন একটা জায়গায় অ্যাম্বুশড হয়ে প্রায় 10-12 জন, আমার ঠিক এক্সাক্ট ফিগার মনে নেই, অনেকগুলো সেনা সদস্য নিহত হয়েছিল। এরকম অনেক ব্যাটালিয়ন আছে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আর্টিলারি ব্যাটালিয়ন আছে যারা প্রচুর সেনা সদস্যকে হারিয়েছে, কিন্তু এই বিষয়ে তো আপনারা কেউ কথা বলেন না। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর যে কি ভূমিকা এটা নিয়ে কথা বলেন না, মিশনে সেনাবাহিনীর কি ভূমিকা সেটা নিয়ে আপনাদের কথা হয় না। তারপরে আমাদের সেনাবাহিনী ইনএক্ট টু সিভিল পাওয়ারে কি করে তা নিয়ে কথা হয় না। বাংলাদেশ সরকার সেনাবাহিনী বিভিন্ন সময় যে সেনাবাহিনী রাজনৈতিক অনেক ধরনের কারণে অনেক সরকারের বিভিন্ন জায়গায় পেছন থেকে অনেক কাছের সহায়তা এগিয়ে আসেন, এমনি আসেন। আমরা পরিস্থিতি বাধ্য করেন কেন? বাধ্য করার পর না সেনাবাহিনী এগিয়ে আসে। আজকে আপনি একটা জিনিস চিন্তা করেন যে সেনাবাহিনীর এই 5 জুলাই 5 আগস্ট এই সময় যদি সেনাবাহিনী প্রোঅ্যাক্টিভলি ভূমিকা না রাখতো, আজকে এই মুহূর্তে আপনারা এই বিএনপি গভর্নমেন্ট পাইতেন, গণতান্ত্রিক সরকার পেতেন। প্রতিবার বাংলাদেশে গণতন্ত্র আসতে এই সেনাবাহিনী সেনা কর্মকর্তার মাধ্যমে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি গণতন্ত্র ফিরে এনেছিলেন, তিনি একজন সেনা কর্মকর্তা। 1990 সালে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসছিল এই সেনাবাহিনীর মাধ্যমে। 2011 পরে আপনার 2008 সালে গণতন্ত্র ফিরে আসছিল সেনাবাহিনীর কারণে। আবার এই 5 আগস্টের পরে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতে সেনাবাহিনীর কারণে। কিন্তু সেনাবাহিনী আপনার সমালোচনা করেন খুব সহজে। এখন এতই যেহেতু সমালোচনা করেন, তাহলে সেনাবাহিনীকে বাদ দিয়ে দেন। বাদ দিয়ে পরে কি অবস্থা হবে? শ্রীলঙ্কার মতো। শ্রীলঙ্কা কি করে জানেন? শ্রীলঙ্কার সেনাবাহিনী তাদের সদস্য সংখ্যা কম হওয়ার কারণে তাদের দেশে যখন ক্রাইসিস হয় তখন ইন্ডিয়ান সেনাবাহিনী দিয়ে তাদের সহায়তা নিতে হয়েছিল, যে কারণে পরবর্তীতে শ্রীলঙ্কার সেনাবাহিনী তাদের জনবল বৃদ্ধি করতে বাধ্য হয়েছে। আমরা কিন্তু ওই অবস্থা যাই নাই। আজকে আপনার যখন সেনাবাহিনী থাকবে না, বাংলাদেশে যখন ক্রাইসিস শুরু হবে, তখন আপনার ভারত থেকে পাকিস্তান থেকে সেনাবাহিনী আনতে হবে। আর আপনারা আরেকটা ব্যাপার বলি যে কথায় কথায় অস্ত্র গোলাবারুদের কথা বলেন। প্রথমত হচ্ছে অস্ত্র গোলাবারুদ এই সক্ষমতা বৃদ্ধি সরকারের কাছে, আর সরকার যদি এটা না করে থাকে তাও সরকার একটা উপায় আছে। সেটা কি? বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়, উন্নত দেশ হয়, তখন বাংলাদেশ সেই জাপানের মতো, আপনার সৌদি আরবের মতো ডিফেন্স প্যাক্ট তৈরি করতে পারে, যেমন যেটা পাকিস্তানের সাথে সৌদি আরবের ডিফেন্স প্যাক্ট আছে, আবার ইন্ডিয়ার সাথে রাশিয়ার ডিফেন্স প্যাক্ট আছে, আবার পাকিস্তানের সাথে চায়নার ডিফেন্স প্যাক্ট আছে। যে কারণে এই যে দেখেন ইরানের ক্ষেত্রে, ইরানের তো অনেক কিছু আপনারা শুনছেন নাই, কিন্তু সেই ইরান গোপনে
চায়না থেকে অনেক সহযোগিতা পাচ্ছে না? কেন? কারণ তাদের সেই ডিফেন্স ফ্যাক্ট আছে, তাদের তেল আছে, তাদের অর্থনীতির অনেক কিছুতে অবদান রাখার সুযোগ আছে। আপনার দেশের অর্থনীতি বাড়া, আপনি বাংলাদেশে আপনার আর পারমাণবিক না থাকুক, আপনার পারমাণবিক শক্তিধর দেশের সাথে অ্যালাইনমেন্ট করেন।